কথায় বলে সুসময়ে বন্ধু মেলে প্রচুর, কিন্তু দুঃসময়ে বন্ধু পাওয়া যায় না। দুঃসময়ে বন্ধুটাই কিন্তু আসল বন্ধু। সুসময়ে প্রচুর লোক আপনার বন্ধু হবে, কিন্তু যখন আপনার খারাপ সময় যাবে তখন আপনার পাশে যে থাকবে বা যারা থাকবে তারাই কিন্তু প্রকৃত বন্ধু, এ কথাটা আমরা জানি। আবার অনেকের অনেক সমস্যা হয়, ভাবে হয়তো পাশে গিয়ে দাঁড়াবে, কিন্তু কিভাবে দাঁড়াবে সেটা বুঝতে পারে না। যে হয়তো মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব কাজ করে যে আমি গিয়ে দাঁড়ালে যদি তার মনে হয় যে আমি তার অসহায়তার সুযোগ নিতে এসেছি, বা এরকম নানা রকম সমস্যা ভেতরে কিন্তু অনেকের কাজ করে, যার জন্য তারা হয়তো পাশে থাকতে চাইলেও থাকতে পারে না, বা পাশে থাকতে গেলে কিভাবে থাকা উচিত সেটা ঠিক বুঝে উঠতে পারে না, ফলে সে ভালো বন্ধু হতে চাইলেও হয়ে উঠতে পারে না। বিশেষজ্ঞরা এই ব্যাপারে কয়েকটি পদ্ধতি বলছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনি আপনার বন্ধুর বলুন, প্রেমিক বা প্রেমিকা বলুন, যে কোনো সঙ্গী যাকে আপনি ভালোবাসেন, তার দুঃখের দিনে সেই পদ্ধতিগুলো মেনে যদি পাশে দাঁড়াতে পারেন, তাহলে সত্যি আপনি প্রকৃত বন্ধু হতে পারবেন তার। সেই পদ্ধতিগুলো কি সেটাই বলবো, কিন্তু তার আগে বলি, নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি দুঃসময়ে আপনার ভালোবাসার মানুষটির পাশে বন্ধু হয়ে দাঁড়ানোর 7টি বিশেষ পদ্ধতি। প্রথমেই শুরু করি একটি কমেন্ট দিয়ে, যেটা আমার খুব ভালো লেগেছে, মন ছুঁয়েছে। আমি কমেন্টের উত্তরটা সেভাবে দিইনি, ভিডিওর মাধ্যমে দেব বলে, কারণ সত্যি আমার মন ছুঁয়েছে। সেটা হচ্ছে যে এমনও পাবো আমি, এটা আমি কল্পনাও করিনি। এই বন্ধুত্ব নিয়ে আমি ভিডিও দিয়েছি রিসেন্ট, তো সেইটায় আমি একটা কমেন্ট পেলাম যে ভিডিওটা দেখে ভালো লাগলো, সাবস্ক্রাইব করতে ইচ্ছে করলো। সাবস্ক্রাইব করতে গিয়ে দেখলাম সাবস্ক্রাইবার হয়ে রয়েছি, বেল বাটনটাও টেপা আছে। তো এরকম প্রচুর আমার মানে প্রিয়জন রয়েছেন যারা এইভাবে সাবস্ক্রাইব করে রয়েছেন, বা সাবস্ক্রাইব করতে গিয়ে দেখছেন করা আছে, মানে আপনি এই পরিবারের ভুক্ত একজন, অন্তর্ভুক্ত। তো তাদের কাছে আমার একটাই শুধু অনুরোধ, যে দয়া করে যে ভিডিওগুলো দেব খুব পছন্দসই না হলেও একটু খুলে দেখবেন, সব বিষয়ই ভালো লাগবে। তা না হলে কিন্তু এরকমই চোট খেতে হবে। এত ভালো একটা পরিবারের আপনি একজন, কিন্তু আপনি নিজেই সেটা জানেন না, আপনাকে জানতে হলো একটা ভিডিও দেখে। তো সেরকমই, তো এই বিষয়টাকে আমার মনে হলো যে বেশ ভালো, কমেন্টটা ভালো, যে সত্যি উনি স্বীকার করেছেন সততা কিন্তু বন্ধুত্বের একটা মূল বিষয়, বা যে কোনো সম্পর্কের মূল বিষয় হচ্ছে সততা। সেই কারণে আমার মনে হয়েছে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে উনি এটা স্বীকার করেছেন যে আমি কিন্তু দেখি না, করতে গিয়ে দেখেছি যে আমি এটা করাই আছে আমার সাবস্ক্রাইব। তার মানে উনি এটা অকপটে স্বীকার করেছেন, ধন্যবাদ আপনাকে। তবু একটু রিকোয়েস্ট করছি, খুলে একটু দেখবেন, ভালো লাগবে। এবার বলি 7টি বিশেষ পদ্ধতির কথায়। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে একটু শুনতে শিখুন। অর্থাৎ আপনার বন্ধু বা আপনার প্রিয়জন যিনি কষ্টে আছেন, যন্ত্রণায় আছেন, যেটা আপনাকে বলতে চাইছেন, সেটা আপনি শোনার চেষ্টা করুন। হয়তো তিনি আপনাকে দুঃখের কথাটা বলার চেষ্টা করছেন, আপনি সেই সময় মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল ঘাঁটছেন, ঘাঁটতে ঘাঁটতে আপনি হয়তো শুনছেন, কিন্তু সে ভাবছে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, শুনছেন না, কিংবা আপনি হয়তো ঘুরিয়ে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছেন। তাহলে কিন্তু আপনি তার দুঃখের ভাগিদার হতে কোনোভাবেই পারবেন না। আগে তো আপনাকে শুনতে হবে তার যন্ত্রণাটা কি, সে কি বলতে চাইছে। সুতরাং আগে শোনার প্র্যাকটিসটা কিন্তু করতে হবে, যেটা আমাদের এখন খুব খারাপ অভ্যেস হয়ে গিয়েছে। কেউ কিছু বললে আমরা শুনি, কানে শুনি, এটা আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও আছে। আমরা কানে শুনছি কিন্তু মোবাইলটি হাতে নিয়ে। এরকম ঘটনাও হয় যে গেম খেলতে খেলতে আমরা কথা বলি। তো যার জন্য আমার হাজব্যান্ড সেদিনই বলেছে আমাদের জীবনটা কি গেমময় হয়ে গেল। ব্যাপারটা তা না, আমরা শুনছি, দুজনেই দুজনের কথা শুনছি, কিন্তু মোবাইলের দিকে তাকিয়ে। এইটা করবেন না, তাকে গুরুত্ব দিন। সে যেন এটা বোঝে যে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন, তাকে মনোযোগ দিয়ে তার দুঃখটা বা তার কথাটা শুনছেন। এবার যখন আপনাকে সে মানুষটি বলল, আপনার কাছের মানুষটি, তার ভিতরের কথা,
আপনি সেটাকে আবার রিপিট করুন, করে তাকে বোঝান যে আপনি তার কথাটা শুনেছেন। এরপর যদি আপনার কোনো জটিল কথা থাকে বা জটিল সমস্যা নিয়ে আলোচনা থাকে, আপনি সেটা করতেই পারেন, কিন্তু তখন তার মনে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন থাকবে যে না, আমার কথাটা কিন্তু ও কান দিয়ে শুনেছে, মন দিয়ে শুনেছে, তা নাহলে এই কথাটা হুবহু বিষয়টা বলতে পারতো না। বলে এবার আপনার কোনো জটিল প্রসঙ্গ থাকলে আপনি নিশ্চয়ই সেটা নিয়ে আলোচনা করতে পারেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বোঝাতেও পারেন, অবশ্যই বোঝাতে পারেন, যাতে সে সেইখান থেকে বেরিয়ে আসতে পারে, সেই যন্ত্রণা থেকে, দুঃখ থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে এবং তাকে বোঝাতে হবে যে আপনি সেটা শুনেছেন। যখন একটা মানুষ সমস্যায় পড়ে তখন কিন্তু সে সেই বিষয়টিকে নেগেটিভিটি দিয়ে দেখে বলেই সমস্যায় পড়ে। সেজন্য আপনি প্রথমবার যখন শুনলেন, মনোযোগ দিয়ে শুনলেন, তাকে আবার দ্বিতীয়বার বলতে দিন। বলুন যে সেই প্রসঙ্গটাই যেন ও আবার দ্বিতীয়বার উনি বলেন। তাহলে দেখবেন প্রথমবারের থেকে দ্বিতীয়বারের মধ্যে কোথাও একটা পার্থক্য হবেই। সেই জায়গা থেকে আপনি ইতিবাচক মানে পজিটিভিটিটা বের করে আনুন এবং তাকে পজিটিভিটিতে প্রভাবিত করুন, যাতে সে ওই ঘটনাটার থেকে একটু নরম হয়ে ভালোভাবে ভাবতে চেষ্টা করতে পারে। ধরুন কেউ একজন, আপনার কোনো বান্ধবী বড় রকম সমস্যায় পড়েছে, তার প্রেমিকা বা প্রেমিক তাকে ছেড়ে চলে গিয়েছে, ব্রেকআপের যন্ত্রণা রয়েছে, সেটা আপনাকে সে বলছে। বলার পর আপনি ওই নেগেটিভিটিটাকে পজিটিভিটিতে নিয়ে গিয়ে তাকে বোঝান যে এটা ছেড়ে চলে যাওয়াটা বেশি ভালো হয়েছে তার জীবনের পক্ষে, বিয়ের পরে চলে গেলে আরো ক্ষতি হতো, কিংবা একটা মাঝপথে ছেড়ে চলে গেলে আরো ক্ষতি হতো। কাজেই প্রথম দিকেই চলে গিয়েছে, এটা তার জীবনের জন্য অনেক ভালো, তার জীবনে অনেক পথ প্রশস্ত হলো, সামনের রাস্তা অনেক খুলে গেল। এইভাবে ইতিবাচক দিক থেকে তাকে বোঝানোর চেষ্টা করবেন, যাতে তার ভেতরে কনফিডেন্স আসে এবং সে নেগেটিভিটিটা ভুলতে শুরু করে এবং আস্তে আস্তে ওই নেগেটিভ জিনিসটাকে পজিটিভ ভাবে নিতে শুরু করে। এ প্রসঙ্গে একটা কথা বলি, আপনি সেক্ষেত্রে এটাও বলতে পারেন যে যে যাওয়ার সে যাবেই, যে যায় সে কখনো আপনার ছিল না বলেই সে চলে গিয়েছে। কিন্তু যদি সে আবারও ফিরে আসে তাহলে বুঝবেন সে সত্যি আপনার ছিল। কিন্তু সততা নিয়ে ফিরতে হবে, কোনো রকম কোনো কপটতা নিয়ে বা কোনো রকম কোনো কি বলবো বাজে কোনো মোটিভ নিয়ে ফিরে আসছে কিনা সেটাও কিন্তু আপনাকে একটু পরখ করে দেখতে হবে। অবশ্যই ফিরে আসলো মানেই সে আমাকে ভালোবাসে, এইটাও আবার ঠিক নয়, একটু যাচাই করে তো দেখতেই হবে। তার জন্য বন্ধু দরকার, তখন আবার যেন সেই বন্ধুর সঙ্গে আলোচনা করে দেখতে হবে যে বিষয়টা কতটা সঠিক। এবার অনেকের একটা ব্যাপার থাকে, কেউ কোনো বিপদে পড়লেই ঝাঁপিয়ে পড়ে, সেইটা কিন্তু ঠিক নয়। আপনি যখন ঝাঁপাবেন তার আগে আপনাকে একবার ভেবে নিতে হবে যে আপনি সেই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবেন কিনা। ধরুন কোনো স্বামী স্ত্রীর প্রবলেম, আপনি সেখানে মধ্যস্থতা করতে গেলেন, আপনি বেরোতে পারলেন না, উল্টে আপনি জড়িয়ে গেলেন। এই ঘটনাটা যেন না হয় এবং আপনার সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোন ব্যাপারটা নিয়ে আপনি কথা বলতে পারেন আর কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলতে পারেন না, সেটাও কিন্তু আপনাকে ভেবে নিতে হবে। সেটা শুধু বন্ধুত্বের ক্ষেত্রেই নয়, পরিবারজনের ক্ষেত্রেও বলবো, আত্মীয় স্বজনের ক্ষেত্রেও বলবো। অনেকেই খুব পার্সোনাল ব্যাপারে একটু, যাকে বলবো নাক গলানো, গলিয়ে ফেলেন। এটা আমার পক্ষে খুব বিরক্তিকারক মনে হয় ব্যক্তিগতভাবে। আমি আমার দিদির কিভাবে জীবন কাটাচ্ছে, আমার জামাইবাবু দিদিকে কত টাকা হাত খরচা দেয়, আমি কিন্তু এগুলো নিয়ে কোনো সময় আলোচনা করতে পছন্দ করি না। এগুলো আমার খুব রুচিসম্মত মনে হয় না। কিন্তু অনেকেরই আছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আলোচনার জায়গাটা তারা ভুলে যায় যে এইখানে আমার হাত দেওয়াটা ঠিক নয়। এরা যখন ভালো আছে তখন আমার এখানে হাত দেওয়াটা ঠিক নয়। তখন কিন্তু সেই সম্পর্কটা মানে সেই বন্ধুত্বটা বা সেই উপকারটা আপনার পক্ষে ক্ষতিকারক হবে। সেই জন্যই কোন ক্ষেত্রে আপনি উপকার করছেন বা আপনার সীমাবদ্ধতা, সেই সমস্যাটার জন্য আপনার সীমাবদ্ধতা কতটা সমাধানের ক্ষেত্রে, সেটা কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। যার দুঃখের দিনে আপনি তার পাশে দাঁড়াতে চাইছেন, আপনি প্রতিনিয়ত চেষ্টা করুন তাকে একটু হাসাতে। আপনি জানবেন যখন মানুষটার সব চলে যায়
তখন আপনি তার খড়কুটো হয়ে তার পাশে দাঁড়াচ্ছেন। সেই কারণেই আপনার মুখের একটা হাসি বা আপনার চেষ্টা থাকবে তাকে কিভাবে হাসানো যায়। নানা রকম ভাবে হোক, গল্প গুজব করে হোক, অতীতের স্মৃতি মনে করিয়ে হোক, ছোটবেলাকার অনেক কিছু মনে করিয়ে হোক, যেভাবেই হোক আপনি কিন্তু তাকে চেষ্টা করবেন হাসাতে। তাহলেই দেখবেন সে অনেকটা হালকা হচ্ছে। এবার যে পয়েন্টটি বলবো সেটি কিন্তু সত্যি কাজ হয়। আমার বাবা যখন মারা গেলেন তখন আমি কেঁদেছি, কিন্তু সেই অর্থে আমি কাঁদতে পারিনি। বাৎসরিকের দিন আমার পিস্তত দাদা এসে যখন সামনে দাঁড়ালো, আমার মনে হলো এই দাদাকে আমার বাবা খুব ভালোবাসতো। এবার ও যখন আমার মাথাটা টেনে ওর বুকের কাছে রাখলো, আমি হাউ হাউ করে কেঁদেছিলাম। এইটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যে মানুষটা যন্ত্রণা সহ্য করতে পারছে না, ভেতরে ভেতরে কষ্ট হচ্ছে, তখন সে পাশে কাউকে চায় যে তার বুকে মাথাটা রেখে সান্ত্বনা দেবে। আমার দাদা সেদিন আমার কাছে এই ঘটনাটা ঘটেছিল। আমার দাদা এসে দাঁড়াতেই আমি ওর দিকে তাকিয়েছিলাম, ও আমার মাথাটা ওর বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে আদর করছিল। আমি হাউ হাউ করে কেঁদেছিলাম। এটা বিরাট পাওয়া। যখন যন্ত্রণার সময়টা না, এটা একটা বিরাট আশ্রয়, এটা বলে বোঝানো যায় না। এটা যদি করতে পারেন তার থেকে বড় কিচ্ছু হতে পারে না। যখন আপনি তার পাশে দাঁড়াবেন তার মধ্যে যেন কোনো নাটক না থাকে। আপনার ঠিক যতটা মন চাইছে ততটাই করবেন। যদি তার থেকে বেশিও করতে ইচ্ছে করে তাহলে নিজেকে উজাড় করে দিন, কিন্তু তার মধ্যে কোনো সততার খামতি রাখবেন না। সৎভাবে তার পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন আপনি ঠিক তার সমস্যার সমাধান করতে পারবেন, তার বন্ধু হয়ে অবশ্যই পাশে দাঁড়াতে পারবেন। আজকে যে পয়েন্টগুলো বললাম খুব সোজা পদ্ধতি, এবং আমরা অনেকেই এগুলো করে থাকি, আবার অনেকে করতে পারি না কিন্তু মন থেকে চাই। যারা পারি না মন থেকে চাই পাশে গিয়ে দাঁড়াই, তাদের জন্য বললাম এটা, যে এগুলো আপনি করে দেখতেই পারেন। আপনিও কিন্তু একজনের ভরসা হতে পারেন, সেই দুঃখের দিনে ভালো বন্ধু হয়ে উঠতেই পারেন। আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আরেকটি কথা বলি এই প্রসঙ্গে মনে পড়লো, অনেক সময় না প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে বিশেষ করে এটা হয়, কি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হয়, ঠিক কিভাবে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারে না। কিন্তু সে ফিল করছে যন্ত্রণা হচ্ছে, কিন্তু কিভাবে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারে না। এই টিপসগুলো তাদের জন্য নিশ্চয়ই কাজে লাগবে। প্রচুর পরিমাণে সে কারণে শেয়ার করবেন এই ভিডিওটি, এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দুঃখের দিনে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।